Adversity always presents opportunities for introspection. প্রত্যেকটা প্রতিকূল অবস্থা মানুষকে তার অন্তর দর্শনে সাহায্য করে। বাস্তবতার সঙ্গে পা ফেলে চলাটা সহজ নয়। বহুদিন পর তোমাদের কাছে গ্রামারের ছোট্ট একটা ক্লাস প্রেজেন্ট করছি। আজকে যে ক্লাসটা নন টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ কোনো টেক্সচুয়াল গ্রামার নয়, ভয়েস চেঞ্জের একটা ক্লাস। ভয়েস চেঞ্জ বিষয়টা আমরা সবাই পরিচিত, নতুন করে বলার কিছু নেই। ভয়েস চেঞ্জ আমরা অনেকেই পারি। কিছু প্র্যাকটিসের জন্য তোমাদের কাছে 10টা বাক্য আমি প্রেজেন্ট করছি। একটু মন দিয়ে শোনো, বিষয়টাকে বোঝো, বাক্যগুলোকে বোঝো, প্রসেসটাকে ফলো করো, দেখো তোমরাও পারবে। প্রথম বাক্য দেখা যাচ্ছে কি, যে দে ডিড নট মেক এ সনেট। দে ডিড নট মেক এ সনেট, তারা কোনো সনেট তৈরি করেনি। সনেট কি জানো তো? সনেট SONNET, সনেট হচ্ছে 14 লাইনস পোয়েম। 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট। সনেটের ভাগ আছে। প্রথম সৃষ্টি করেন ইতালির পেত্রার্ক, তার নাম অনুসারে সনেটের নাম হয় পেত্রার্কান সনেট। তারপর ইংলিশ সনেট তৈরি করলেন উইলিয়াম শেক্সপিয়র, তার নাম অনুসারে সনেটটার নাম হলো কি শেক্সপিয়ারিয়ান সনেট। কিন্তু সনেট হচ্ছে 14 লাইনের কবিতা, তাতে 14টা লাইনেই থাকবে, আর আয়াম্বিক পেন্টামিটারে লেখা হবে। এই হচ্ছে সনেট। বাক্যটা কি পেলাম তাহলে? দে ডিড নট মেক এ সনেট, তারা কোনো সনেট তৈরি করেনি। এরপর ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হয়? আমাকে ডাইরেক্ট অবজেক্ট খুঁজতে হবে। তাহলে বাক্যের ভার্ব কোনটা? ডিড নট মেক, তৈরি করেনি। কে তৈরি করেনি? দে সাবজেক্ট, কি তৈরি করেনি? এ সনেট। দেখো, সাধারণভাবে আমি যদি অবজেক্টটাকে সাবজেক্ট করতে যাই ভয়েস চেঞ্জের নিয়মে, সেখানে কি পাই? কি অবজেক্টকে সাবজেক্ট করো, বি ভার্বের একটা সঠিক ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম, এটা প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট করতে হয়। এই তো 5টা নিয়ম অ্যাসার্টিভ সেন্টেন্সের দিক থেকে। তাহলে আমি এখানে লিখতে পারি ভয়েসটা চেঞ্জ করার জন্য কি এ সনেট, এ সনেট। এরপরে ডিড দ্য কন্টেন্টস, ডিড হচ্ছে পাস্ট, তাহলে ওর সপক্ষে আমি বি ভার্বের সঠিক ফর্মটা কি নিয়ে আসবো? ওয়াজ। এ সনেট সিঙ্গুলারে, ওয়াজ হচ্ছে এ সনেট ওয়াজ। এবারে নটটা দিতে হয়, নট অক্সিলারি ভার্ব ছাড়া বসে না অন্য কোথাও। এ সনেট ওয়াজ নট, মেকের থার্ড ফর্ম কি? মেড। তারপর কি হয়? 4 নম্বরে বাইটা দেব, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়, দে থাকলে দেম করতে হয়। এই যে বাক্যটা করলাম, এটা কি কোনো দিক থেকে ভুল? ভুল নয়। এই বাক্যটা তোমরা হয়তো কোনো বইয়ে দেখতে পারো যে এ সনেটের পরিবর্তে কি লেখা আছে? নো সনেট। তখন কিন্তু আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। এ সনেটের পরিবর্তে নো সনেট করা যেতে পারে। কি করে করা যেতে পারে? বাক্যটা কি বলছে? যে কোনো সনেট তারা তৈরি করেনি। তাহলে নো সনেট, এরপর অক্সিলারি ভার্ব আমি প্রদান করব ওয়াজ। এবার নটটা এখন আর দেওয়ার দরকার আছে কি না? সাবজেক্ট আমি নোটাকে নিয়ে চলে গেছে নেগেটিভ ওয়ার্ডটা, তাহলে নো সনেট ওয়াজ মেড বাই, দে থেকে দেম হয়ে যায়। এভাবেও কিন্তু উত্তরটা পাওয়া যেতে পারে। নেক্সট, সি হ্যাড রিটেন দিজ স্টোরিজ। সি হ্যাড রিটেন দিজ স্টোরিজ। হ্যাড রিটেন হচ্ছে ভার্ব, লিখেছিল। তাহলে কি লিখেছিল? দিজ স্টোরিজ, এই গল্পগুলো। অবজেক্টটা পেয়ে যাচ্ছি, ডাইরেক্ট অবজেক্ট, সাবজেক্ট করে দেব দিজ স্টোরিজ, STORIES। তোমরা যারা ন্যারেশন চেঞ্জ পারো একটু মনে রাখবে যে দিজ থেকে দোজ হয় তো ন্যারেশন চেঞ্জে, কিন্তু ভয়েস চেঞ্জে ওগুলো পরিবর্তন হয় না। ভুল করেও কিন্তু ওটা দোজ করে দিও না, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে, উত্তরটা ভুল হয়ে যাবে। তাহলে দিজ স্টোরিজ
এরপরে হ্যাড আছে, পাস্ট পারফেক্ট হ্যাড রিটেন, তাহলে হ্যাডটা অক্সিলারি ভার্ব, লিখে রেখে দিতে হয় হ্যাড। এরপরে বি ভার্বের সঠিক ফর্মটা থার্ড ফর্মের রূপে বসে, বি ডবল ই এন, বিন। এখানে তো মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া থাকে, ডাব্লিউ আর আই ডবল টি ই এন, রিটেন বাই, সি থেকে কি হয় এইচ ই আর। তাহলে দিস স্টোরিজ হ্যাড বিন রিটেন বাই হার। নেক্সট, she invited me as well as you, সে আমার সঙ্গে তোমাকেও নিমন্ত্রণ করেছিল। ইনভাইটেড দা ভার্ব, কি ইনভাইটেড করে মানে কি নিমন্ত্রণ করেছিল, উত্তর কিন্তু নেই। কাকে নিমন্ত্রণ করেছিল, আমার সঙ্গে তোমাকেও। তাহলে মেয়েটাকে আমি পরিবর্তন করব, আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ। এরপর কি রয়েছে, ইনভাইটেড, ইনভাইটেড শব্দটা কি পাস্ট ইনডেফিনাইট, তাহলে আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, আমার সঙ্গে তোমাকেও, আমার সঙ্গে তোমাকেও। সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, এটা আমাকে দেখতে হয় আগে, তবে যে আমি বি ভার্বের সঠিক ফর্মটা ব্যবহার করতে পাবো। তাহলে আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, আমার সঙ্গে তোমাকেও, তাহলে আমরা একজন তো নই, দুজন, তাহলে অয়ার। I as well as you, where invited এর থার্ড ফর্মটা ইনভাইটেড, এই INVITED, ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড। এরপরে 4 নম্বরে বাইটা বসিয়ে 5 নম্বরের সাবজেক্টটা কি করব, সি থেকে এইচ ই। তাহলে I as well as you were invited by her. Next, দেবব্রত knows the solution to the problem, দেবব্রত এই সমস্যার সমাধানটা জানে। নোজটা হচ্ছে আমার ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভার্ব, জানে, কি জানে, এই সমস্যার সমাধান। তাহলে পুরোটাই অবজেক্ট, এই দা থেকে পুরোটাই, দা সলিউশন, সলিউশন টু দা প্রবলেম, the solution to the problem. For knows the present tense, তাহলে সিঙ্গুলারে কি আছে, is, নো এর থার্ড ফর্ম KNOWN, নন থাকলে ভালো করে মনে রাখবে কিন্তু, বাই হয় না, কি হয় টু, নন টু, টি, তারপর সাবজেক্ট অবজেক্ট দেবব্রত, DEBABRATA, দেবব্রত। নেক্সট, the teacher was impressed, এটা ভালো করে বুঝবে কথা, যে যখনই দেখতে পাবে একটা অক্সিলারি ভার্ব আর তার পরেরটা থার্ড ফর্মের রূপে আছে, তখন কিন্তু সেটা প্যাসিভ ভয়েস বলে গণ্য হয়। সেই প্যাসিভ ভয়েসটা যদি কোনো অবজেক্ট আমরা না পাই বাইয়ের পরে, তাহলে অনির্দিষ্ট একটা অবজেক্টকে ধরে নিতে হয়। দ্য টিচার ওয়াজ ইমপ্রেসড, শিক্ষক মহাশয় অভিভূত হয়েছিলেন। তাহলে এখানে শব্দটা আমি অনির্দিষ্ট ভাবে কি ধরতে পারি, সামথিং, সামথিং। এবারে ওয়াজ আছে, তাহলে অক্সিলারি ভার্বটা বাদ দিতে হয়, মেন ভার্বটা দিতে হয়, তাহলে ওয়াজটাকে বাদ দিলে আমি মেন ভার্বটা পাস্টেই পাচ্ছি। তাহলে সামথিং ইমপ্রেসড, IMPRESSED, ইমপ্রেসড, সাবজেক্টটা অবজেক্টে দিয়ে দিতে হয় দা টিচার, TEACHER। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করা মানে আবার 5 নম্বর নিয়ম থেকে ঘুরে ঘুরে 1 নম্বর নিয়মে আসা। প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, অর্থাৎ বাইয়ের পরে যেটা থাকে, না থাকলে সেটাকে বাক্যের অর্থ অনুযায়ী একটা অনির্দিষ্ট সাবজেক্টকে ব্যবহার করতে হয় বাক্যের মধ্যে। তারপরে মেন ভার্বের থার্ড ফর্মটাকে বাদ দিতে হয়, বি ভার্বের সঠিক ফর্মটাকে বাদ দিতে হয়, যেটা মেন ভার্ব লিখতে হয় টেন্স অনুপাতে। তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস হয়ে যায়। তাহলে উত্তরটা কি পেলাম, সামথিং ইমপ্রেসড দা টিচার। নেক্সট, টেল হিম, বাক্যটা ছোট্ট, টেল হিম ভার্ব প্লাস অবজেক্ট, কোন বাক্য হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব প্লাস অবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সে একটা মজা আছে, এখানে নিয়মটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো নয়, যেমন অবজেক্টটা সাবজেক্ট, বি ভার্বের সঠিক ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম, 4 নম্বর বাই, 5 নম্বর সাবজেক্ট অবজেক্ট, এটা কিন্তু নয়। এই ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য নিয়মটা কি, যদি আমি ভার্ব প্লাস অবজেক্ট পাই আর সেই অবজেক্টটা যদি আমার ডাইরেক্ট অবজেক্ট হয়, তখন আমি ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করব কিভাবে, প্রথমে ইউজ করব লেট, তারপর ওই ডাইরেক্ট অবজেক্টটা, তারপর বি, তারপর মেন ভার্বটার
থার্ড ফর্ম, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। এখানে ব্যবহার করি, দেখি ডাইরেক্ট অবজেক্ট বটে কিনা। টেল হিম, তাকে বলে, তাকে বলো, বা ওকে বলো, তাকে বলবো ওকে, তাহলে হিমটা আমার অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, তাহলে কি করব, লেট হিম বি, টেলের থার্ড ফর্ম কি, টোল্ড, লেট হিম বি টোল্ড। এবার দেখো যদি এই অবজেক্ট আমার ডাইরেক্ট অবজেক্ট না হতো তাহলে কিন্তু আমি লেট শব্দের ব্যবহার করতে পারতাম না, তখন কি করতে হতো আমাকে, তখন করতে হতো ইউ আর, ইউ আর, এরপর একটা অর্থ বোঝাবে বাক্যটার মধ্যে, সেটা আদেশ হতে পারে, উপদেশ হতে পারে, অনুরোধ হতে পারে। অর্থাৎ বলি তোমাকে যে অর্ডার হতে পারে, অ্যাডভাইস হতে পারে, বা রিকোয়েস্টেড হতে পারে। তারপর টু বসাতে হয়, দিয়ে পরে বাক্যটা লিখে দিতে হয়, টু টেল হিম। এবার অর্থটা তোমাকে কিন্তু নিবদ্ধ করতে হবে যে কোনটা বোঝাচ্ছে, আদেশ না উপদেশ নাকি অনুরোধ। নেক্সট, প্লিজ ডু নট ওয়েস্ট টাইম, দয়া করে সময় অপচয় করো না। প্লিজ কোন বাক্যের মধ্যে থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে প্লিজের পরিবর্তে কি করতে হয়, আমরা এর আগেও পড়েছি, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড। আচ্ছা, নেগেটিভ ইম্পারেটিভ এর ক্ষেত্রে নট টু করতে হয়, নট টু, ইউ আর রিকোয়েস্টেড নট টু ওয়াস্ট, ডাব্লিউ এ এস টি ই, ওয়াস্ট টাইম। আচ্ছা, এটার পরিবর্তে তোমরা করতে পারো কি, ইউ আর রিকোয়েস্টেড এর পরিবর্তে অ্যাডভাইসড করা যেতে পারে, এডি ভিআই এস ই ডি, উপদেশ দেওয়া হচ্ছে, ইউ আর অ্যাডভাইস নট টু ওয়াস্ট টাইম। ওকে, নেক্সট, স্টপ রাইটিং, লেখা বন্ধ কর, আদেশ, আদেশ বোঝাচ্ছে তো, তাহলে কি করবে, ইউ আর, ইউ আর ও আর ডিই আর ইডি, অর্ডার্ড, টু স্টপ, ডব্লিউ আর আই টি আই এন জি, একদম ইজি, ভয়েস চেঞ্জ, কোন রকম অসুবিধা হবে না, একবার বুঝে নাও ভালো করে। নেক্সট কি আছে, নাম্বার 9, মাই টিচার টিচেস মি ইংলিশ, আমার শিক্ষক মহাশয় আমাকে ইংরেজি শেখান। তাহলে শেখানটা যদি ভার্ব হয়, অর্থাৎ টিচেসটা যদি ভার্ব হয়, অবজেক্ট কি পাচ্ছি, কাকে শেখান, আমাকে, কি শেখান, ইংলিশ, দুটো অবজেক্ট পাচ্ছি, যে কোনো একটা ডাইরেক্ট অবজেক্টকে ধরতে পারি, মিটাকে ঘোরালে পরে কি পাবো আমরা, আই পাবো, আই। এবার টিচেসটা কোড টেন্সের ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনাইট, তাহলে আই এম। টিচের থার্ড ফর্ম কি, টিচ, টট, টট, টি এ ইউ জি এইচ টি, আই এম টট, দিয়ে ডাইরেক্ট অবজেক্ট যেটা আরেকটা রয়ে গেছে সেটা ব্যবহার করব, ইংলিশ, বাই, সাবজেক্টটা কি আছে, মাই টিচার, টি ই এ সি এইচ ই আর। এবার আরেকটা ডাইরেক্ট অবজেক্ট রয়ে গেল, সেটা ধরো কি তুমি ভয়েস চেঞ্জ করতে পারো, কি, যে ইংলিশ, ইংলিশ ইজ, টিচ, টট, টট, থার্ড ফর্মটা ইংলিশ ইজ টট, এরপর প্রিপোজিশনটা দিতে হয় টু মি, লেখার জন্য মি নামক প্রোনাউনটা লেখার জন্য প্রিপোজিশন একটা লাগে, টু মি, বাই মাই টিচার। লাস্ট কি আছে, আই অফার্ড হিম এ জব, আমি তাকে একটা কাজ অফার করেছিলাম। তাহলে অফার্ড পাস্ট ইনডেফিনিট টেন্সের ভার্ব, কি দিয়েছিলাম, এ জব, একটা ডাইরেক্ট অবজেক্ট, কাকে দিয়েছিলাম, হিমটা হচ্ছে, আর তাকে, এটা হচ্ছে আরেকটা ডাইরেক্ট অবজেক্ট। তাহলে হিমটাকে ঘোরালে কি পাবো, হি, অফার্ড পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ, হি ওয়াজ। এবারে অফার্ড এর থার্ড ফর্ম কি, ও ডবল এফ ই আর ইডি, ওটাই অফার্ড, হি ওয়াজ অফার্ড, বাড়তি অংশ কি লিখবো, এ জব, অর্থাৎ আর একটা ডাইরেক্ট অবজেক্ট, হি ওয়াজ অফার্ড এ জব। তারপরে বাই, আই থাকলে কি হয়, মি লিখতে হয়, ব্যাস হয়ে গেল। আর একটা অবজেক্ট এটাকে ঘুরিয়ে লিখতে পারো, কি, এ জব, এ জব, এরপর ওয়াজ অফার্ড টু হিম, টু হিম বাই মি। এই হলো ভয়েস চেঞ্জ। প্র্যাকটিস করো, তোমরাও পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।